নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন বিনোদ ঘোষালের লেখা বালিশ এবং চোখের জল। ধর্মর করে বিছানায় উঠে বসল অনিমেষ। জিভটা শুকিয়ে টাকরায় আটকে গেছে, স্যান্ডো গেঞ্জি ঘামে ভিজে গায়ে সেঁটে গেছে। উঠে বসেই আগে নিজের দু চোখে হাত দিল, তারপর চোখ থেকে গড়িয়ে গাল ভালো করে ঘষল। না তো, একটুও নেই। তাহলে কি এর মধ্যেই শুকিয়ে গেল এত তাড়াতাড়ি? জিভটা একটু লালা মাখিয়ে আপ্রাণ বাইরে বার করে নিজের দুগাল চাটল। অল্প দাঁড়িয়ে শুকনো খড়খড়ে অনুভূতি মাত্র। বিছানা ছেড়ে উঠে পড়ল। জানলার কাছে ভোরের রং। টিউব চালিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা খুব খুঁটিয়ে দেখল। না, ঘুমজনিত লালচে চোখে সেই কাঙ্ক্ষিত তরলটির লেশ মাত্র নেই। কিন্তু অনিমেষ ঠিক স্পষ্ট শুনেছে ও আজ কেঁদেছে। হ্যাঁ, একটা স্বপ্ন দেখতে দেখতে ও কাঁদছিল। সেই ফোঁপানো শব্দ অর্ধেক ঘুম আর অর্ধেক চেতনার মাঝে শুনেছে। হ্যাঁ, আজকেও শুনেছে এই কদিনের মতো। স্বপ্নটাও প্রায় মুখস্থর মতো হয়ে গেছে। দিন কুড়ির আগেই ওই দৃশ্যটা। তৃষা বিছানায় টান টান চিত হয়ে শুয়ে, চোখ দুটো আধবোঝা, ঠোঁট সামান্য ফাঁক। ঠোঁটের কষ পুড়ে গেছিল অ্যাসিড। পুরো এক বোতল অ্যাসিড ছিল তৃষ্ণার পেটে। সেই রাত্রে বাড়ি ছিল না অনিমেষ। গ্রুপের শো ছিল বর্ধমান। অনিমেষ ভালো অভিনেতা, একদিন ঠিক সিনেমায় চান্স পেয়ে যাবে। দেখতেও মোটামুটি সুদর্শন। একটা টিভি সিরিয়ালে নায়িকার শ্বশুরের ভূমিকায় সামান্য চান্স পেয়েছে। গ্রুপ থিয়েটারের বেগার আর ভালো লাগে না। ভিখিরির গুমর থিয়েটারের লোকগুলো। পাশের বাড়ির সমীরণ ফোন করে জানিয়েছিল, অনিমেষদা, শিগগিরই বাড়িতে এসো, বৌদি। পিয়ালি বলেছিল, এত রাত্রে একা যেও না অনিমেষদা, কাল ফার্স্ট ট্রেনে বরং। প্রচন্ড দুঃখে সে রাত্রে পিয়ালির বুকে মাথা রাখতে গিয়ে অনিমেষ অনুভব করেছিল ওইখানটা তৃষার থেকেও অনেক বেশি উষ্ণ কোমল। ডিরেক্টর প্রলয়দা খবরটা শুনে ডিসিশন নিয়েছিলেন শো অফ করে দেবেন, কারণ এই অবস্থায় অনিমেষকে স্টেজে উঠতে বলা অমানবিক। কিন্তু ও বলেছিল, না প্রলয়দা, এতগুলো লোকের এতদিনের পরিশ্রম একা আমার জন্য আমি বন্ধ করে দিতে পারি না। স্টেজে সেদিন অন্য দিনের শোগুলোর মতোই দারুণ অভিনয় করেছিল। শো শেষে প্রলয়দা দর্শকের কাছে মাইকে ঘোষণা করে জানিয়েছিলেন অনিমেষের স্ত্রীর আকস্মিক মৃত্যু এবং তা সত্ত্বেও একজন অভিনেতার দায়িত্বজ্ঞান কর্তব্যের কথা। যজ্ঞেশ্বরে উত্তম কুমারের উপমাও টেনেছিলেন তিনি। সমস্ত দর্শক একাধারে শোকাহত এবং মুগ্ধ হয়ে উঠে দাঁড়িয়ে 1 মিনিটের নীরবতা পালন করেছিলেন একজন কর্তব্যপরায়ণ অভিনেতার মৃত স্ত্রীর আত্মার শান্তি কামনা। অবশ্য মাইকে অ্যাসিডের প্রসঙ্গ উল্লেখ ছিল না, হৃদযন্ত্র বিকলের কথা বলা হয়েছে। কিন্তু তৃষাকে তো ভালোবাসত অনিমেষ। ভালোবাসত বিয়ের বছর 3 আগে থেকে, যখন দুজনেই লাইব্রেরিতে যেত। তৃষার ডিপ্রেশনের রোগটাও খুব ভালো করে ও জানত। সেই সমিতি ভালোবাসত, বিয়ে করেছিল। বিয়ের কিছুদিন পর মফস্বলের পৈতৃক পুরনো বাড়ি ছেড়ে দমদম মেট্রো স্টেশনের সামনের ঘর ভাড়া নিয়েছিল। মাঝে মধ্যে নিজের বাড়ি যাওয়া হতো এবং নিয়মিত বাবার অ্যাকাউন্টে প্রতি মাসে বার্ধক্য ভাতা স্বরূপ কিছু টাকা জমা দেওয়া। তৃষার অবশ্য দমদমের থেকে উত্তরপাড়ায়, মানে নিজের শ্বশুর বাড়ি ভালো লাগতো বেশি। দেখো,
বাড়ির সামনে এত গাছ পুকুর, ওখানে তো শুধু ধুলো আর প্যাঁকপোক শব্দ। বাড়ি উফ। তো কি হয়েছে, যাওয়া আসা রোজের কতটা আরামের বলো তো? সামনেই দমদম মেট্রো স্টেশন, ট্রেনে উঠে সিধে অফিস, কতটা সময় বাঁচে। মন না বাঁচলে আর সময় বাঁচিয়ে কি করবে? অক্ষণ তর্ক করত তৃষা গোড়ার দিকে, তারপর ধীরে ধীরে চুপ হয়ে গেছে। অনিমেষ আশা করেছিল বিয়ের পর তৃষার ডিপ্রেশনের ব্যাপারটা কেটে যাবে। অদ্ভুতভাবে মাঝে মধ্যেই আসত রোগটা, বেশ স্বাভাবিক চলছে। হঠাৎ একা একা হয়ে যেতে শুরু করত তৃষা, কথা প্রায় মুখে নেই। তখনই অনিমেষ আন্দাজ করত ওই ওই আবার ঘাড়ে যাচ্ছে, এবার চলবে বেশ কিছুদিন। ওষুধপত্রের পর ডাক্তার বারবার বলতেন স্ত্রীকে আনন্দে রাখুন, রিল্যাক্সে রাখুন, সময় দিন, সব ঠিক হয়ে যাবে। তো সময় পেলেই তো সময় দিত অনিমেষ। এই কবছর সার্কাস, চিড়িয়াখানা, বইমেলা, আইনক্স, শ্রীরাম আর্কেড, অনেক কিছুই তো ঘুরিয়েছে তৃষাকে। ব্যান্ডেলের শ্বশুরবাড়ি অনিমেষে, মহসিন কলেজে পড়েছে তৃষা। বিয়ের আগে কদিনই বা জীবনে কলকাতা এসেছে, সব তো অনিমেষই দেখিয়েছিল ওকে। স্ত্রীকে আনন্দে রাখুন, শুধু এর জন্য। কিন্তু এত কিছু করেও তৃষার রোগটা গেল না। কেন যে গেল না জানা নেই। শেষের বছর দুয়েকও প্রায় সারাক্ষণই কোনো আনন্দই পেত না কখনো। বোধহয় দুঃখও নয়, কনসিভ করেছিল। 4 মাসের মাথায় বাথরুমে পা পিছলে বিচ্ছিরি অ্যাক্সিডেন্ট হয়ে মিসক্যারেজ। মা হওয়ার সম্ভাবনা চিরকালের মতো ঘুচে গেছিল। তখনও খুব একটা দুঃখের প্রকাশ ঘটেনি তৃষার। আসলে আশ্চর্যভাবে তৃষাকে কখনো কাঁদতে দেখেনি অনিমেষ। ভীষণ অস্বস্তিকর ভাবে কখনোই কাঁদত না, ভোঁতা হয়ে তাকিয়ে থাকতো শুধু কোনো শোকের আবু। মিসক্যারেজ হবার দিন 10 পর, মাস 3 আগে করা ওর আল্ট্রাসোনোগ্রাফির প্লেটটা তৃষাকে বেশ কয়েকবার নাড়াচাড়া করতে, টিউবলাইট কিংবা দিনের বেলায় জানলার সামনে তুলে ধরতে আড়ালে লুকিয়ে দেখেছে অনিমেষ। তৃষার জল ভরা অন্ধকার পেটে সেই 1 আঙুল মাপের প্রাণটার নেগেটিভ প্লেটটাকে দেখে অনিমেষ কেঁদে ফেলেছে হু হু করে। কিন্তু তৃষা কাঁদে। ভয় লাগতো তখন অনিমেষের, মেয়েটা আদৌ মানুষ তো? অস্বস্তি হতো পাশে থাকতো। তারপর থেকেই বাড়িটা আর ভালো লাগতো না অনিমেষের। বেশিরভাগ সময় থিয়েটারের রিহার্সাল, আড্ডা, অফিস, এসবেই ডুবে থাকতে ইচ্ছে করত বেশি বেশি। পিয়ালির ফোন এলে প্রথম প্রথম অনিমেষ ঘরের বাইরে গিয়ে কথা বলত, তারপর আর সেটাও করত। প্রায় তৃষার পাশে বসে শুয়ে কথা বলতো ফোনে পিয়ালির সঙ্গে। তৃষা কিচ্ছুটি বলত না, শুধু মাঝে মধ্যে ফ্যাল ফ্যাল করে তাকাতো অনিমেষের দিকে। আরো অসহ্য লাগতো তখন। অনিমেষ বুঝতে পেরেছিল আসলে তৃষার কোনো দুঃখের অনুভূতি নেই, হয় না। তাই অনিমেষের 40 বছরের জীবনের মধ্যে 8 বছর বিবাহিত জীবন পার করার পর তুমি ঠিক কি কি চাও বলতে পারো? প্রশ্নের সামনে তৃষা স্রেফ মাথা নিচু করে তাকিয়ে থাকতো ফেল করা ছাত্রীর মতো। পিয়ালি বলতো, অত আপসেট হয় না অনিমেষদা, আমরা তো আছি তোমার সঙ্গে। অনিমেষ ছিল বড় খুঁতখুঁতে স্বভাবের, বিশেষ করে অভিনয়ের ব্যাপারে। প্রত্যেক নতুন নাটক ধরার পর ও নিজের চরিত্রের সংলাপ বাড়িতে একা একা রিহার্সাল দিত, রিসাইটেশন রেকর্ড করত টেপে। প্লে চালিয়ে নিজের বলা সংলাপ বারবার শুনত, ত্রুটি বার করে সেখানে সংশোধন করত। বিয়ের পর পর অনিমেষের এমন কাণ্ড দেখে খুব হাসত তৃষা, বলতো, তুমি পারো বাবা।
শুধু তোমার হাসি কান্নার ক্যাসেটেই ভর্তি গোটা বাড়িতে। সে হাসিতে যোগ দিয়ে তখন অনিমেষ বলতো, তুমিও রেকর্ড করবে নাকি? চলে এসো তাহলে। দরকার নেই বাবা আমার ওসব রেকর্ড ফেকর্ডে। পরের দিকে এই কথাগুলো গত জন্মের স্মৃতি মনে হতো অনিমেষের। এবারে সিজনে টানা সচি তৃষার সেই প্রবলেমটাও জেগে উঠেছিল সেই সময়। অনিমেষ বলেছিল বাপের বাড়ি গিয়ে কদিন থাকতে। তৃষা যায় না। টয়লেটের কমোড বেসিন পরিষ্কার করার জন্য এবার অনিমেষ হঠাৎ কেন এমন পড়া এক বোতল সাদা অ্যাসিড এনেছিল জানা না, এবং তৃষাকে বারবার সাবধান করেছিল, খবরদার তুমি ওই অ্যাসিডটায় হাত দেবে না, খুব সাংঘাতিক জিনিস, কিন্তু একটু ঠেকলেই ব্যাস। হ্যাঁ, নিশ্চয়ই তৃষাকে সাবধান করার জন্যই বারবার বলেছি। সেটাই বিশ্বাস করো এবং আজীবন করবেও। পিয়ালি, তোমার লিপস্টিকটার টেস্ট বেশ মিষ্টি তো। ট্যাক্সিতে যেতে যেতে মুচকি হেসে বলেছিল অনিমেষ, কিন্তু আমি তো আজ লিপস্টিক দিইনি। ও তাই? এমনিতেই তাহলে। রাত্রে বাড়ি ফিরে খাওয়া দাওয়ার পরে ঘুম এসে যেত অনিমেষের। তৃষাও নিশ্চয়ই ঘুমিয়ে পড়ত গভীরভাবে, কারণ শোবার পর একটু নড়াচড়া করত না। মৃতের মতো স্থির থাকতো ওপাশ ফিরে। ঘুমোতই নিশ্চয়ই। জাগ্রত মানুষ এত স্থির থাকতে পারে না। ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়তো অনিমেষ। কিন্তু এসবের মানে কি দুজনের মধ্যে ভালোবাসা একটুও ছিল না? বেশ, ছিল না। কিন্তু আর কিছু না থাক, অভ্যাসের কারণে যে একটা সহজাত টান তৈরি হয় সেটা তো ছিল। সেই সূত্র ধরেই তৃষার মৃত্যুর পর নিজের কাছে কিছুটা চোখের জল বা কান্না আশা করেছিল অনিমেষ, কিন্তু হয়নি। অদ্ভুতভাবে একটুও কান্না পায়নি অনিমেষের, শুধু এক অজানা অস্থিরতা ছাড়া। কেউ ভেবেছিল অনিমেষ তার স্ত্রীর আত্মহননের শোকে পাথর হয়ে গেছে, কিন্তু 20 দিন প্রায় পার হয়ে যাবার পরে তৃষার শত স্মৃতি হাতড়েও একবারের জন্য অনিমেষের চোখ অবাক করে দিয়ে একটু আর্দ্র হয়ে ওঠে। এমনকি পিয়ালিও এর মধ্যে একদিন অনিমেষের ফ্ল্যাটে এসে কিছুক্ষণ পর বলেছিল, তুমি যেন কেমন অনিমেষদা, মানুষটা যেমনই হোক এতদিন তোমার সঙ্গে তো ছিল, তোমরা সত্যি। না, অনিমেষের কান্না আসে। অভিনয়ের কান্নাটাও ভুলে গেছিল কিভাবে। কিন্তু এই কদিন ধরে ও একা রাত্রে বিছানায় শোবার কিছুক্ষণ পরে আধো ঘুমে আধো চেতনার মাঝামাঝি স্তরে একটা স্বপ্নের মতো এবং গুমরানো একটা কান্নার শব্দ পাচ্ছে অনিমেষ। হ্যাঁ, প্রায় রোজ রাত্রেই ঘুরছে ব্যাপারটা। কিন্তু ঘুম ভেঙে উঠে বসে নিজের চোখে গালে হাত বুলিয়ে বুঝেছে এক ফোঁটাও জল কোথাও নেই। তাহলে ভেতরের গভীরে তোলপাড় হতে থাকা কোনো ভীষণ কান্নার খুব সামান্য উঠে আসা ধ্বনি তবে কিসের? আজও সেই একই ব্যাপার। অনিমেষ বোতল থেকে কুঁতকুত করে খানিকটা খেলে, তারপর খাটে বাবু হয়ে বসে মাথার বালিশটার দিকে তাকান। ওটাকে হাতে নিয়ে তালুর উল্টো দিক দিয়ে বারবার বুলিয়ে বুঝতে চেষ্টা করলো ওর নিজের স্বপ্নের চোখের জলে হয়তো ভিজে থাকতে পারে বালিশের ওয়ার। না, একটুও নেই। তাহলে একেবারে শুকিয়ে গেছে। টেবিল ল্যাম্প চালিয়ে বালিশটাকে জোরালো আলোর সামনে ধরে এফোন ওফোন ফুটিয়ে দেখল শুকিয়ে যাওয়া জলের দাগ আছে কিনা। নেই। পেচ্ছাপ, ঘাম সবকিছু শুকিয়ে গেলেও দাগ থাকে, কিন্তু অশ্রুর কোনো দাগ থাকে না। আরো অস্থির হয়ে পড়ল অনিমেষ। কিন্তু আজ জেদ চেপে গেছে। কান্নাটার উৎস খুঁজবেই। নির্ঘুম অসহ্য রাত্রি আর পারা যাচ্ছে না। কান্নাটা যে ওর নিজেরই আবছা স্বপ্নতে ঘটছে সে ব্যাপারে প্রায় নিশ্চিত।
কিন্তু ঘুম ভেঙে গেলেই যা, গভীর কুয়োয় ভিতর থেকে ঘুরপাক খেতে খেতে উঠে আসা শব্দের কান্নাটা। অনিমেষ হঠাৎ বালিশটাকে খামচে ধরে ওয়ারটা টেনে খুলে নিয়ে বালিশটা খাটের এক কোণে ফেলল। দাগ থাক বা না থাক, স্বাদ নিশ্চয়ই থাকবে, নোনা স্বাদ। ওয়ারের এক প্রান্ত থেকে ও প্রান্ত চাটতে থাকল, মুখে পুরে চুষে চুষে বুঝতে চেষ্টা করল। বৃথা, শুধু খসখসে শুকনো এক বিস্বাদ অনুভূতি ছড়িয়ে পড়ল জিভে। লালা শুষে নিল সুতির ওয়ারটা। অনিমেষ রেহাই চাইছে, আপ্রাণ আপ্রাণ রেহাই চাইছে রোজের এই যন্ত্রণা থেকে। দুহাতে নিজের মাথাটা চেপে ধরে কুঁকড়ে শুয়ে পড়েই ছিটকে আবার উঠে পড়ল। ওয়ার ছাড়ান এরা বালিশটায় খুব হালকা সুগন্ধি তেলটার গন্ধ, যেটা তৃষা রোজ রাত্রে শোবার আগে চুলে মাখত। অনিমেষ আর তৃষা দুজনের বালিশ দুটোই হুবহু একই রকমের ছিল, স্পঞ্জের, একই রঙের ওয়ার। অনিমেষ কিছুতেই কোনটা কার বুঝতে পারত না। তৃষা অদ্ভুতভাবে ঠিক নিজেরটা চিনতে পারত। যে বালিশটা মাথায় দিয়ে তৃষাকে সেদিন ম্যাটাডোরে তোলা হয়েছিল সেটা তাহলে, আর এটা? গোটা শরীরে আচমকা ভীষণ ঝিঁঝি ধরে গেল অনিমেষের। বালিশটা খাটের যে কোনায় রয়েছে তার উল্টো দিকে মাথায় হাত রেখে কেন্নর মতো গুটিয়ে শুল। শীত করছে খুব। এতদিন ধরে কান্নার শব্দটা কোথা থেকে আসতো বুঝতে পেরেছে অনিমেষ। বহুদিনের কারোর একক প্রতিটি কান্নার শব্দ রেকর্ড করে রেখেছিল বালিশটা। অনিমেষের অজান্তেই কখন কিভাবে যেন ওটার প্লেট সুইচে হাত পড়ে গেছে। এখানেই শেষ হলো বিনোদ ঘোষালের লেখা বালিশ এবং চোখের জল। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।